পরবর্তীকালে তিলে তিলে ওনার পরিবর্তন বাংলার মানুষ দেখেছেন। ওনার যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চাই, ওই এরিয়ার সিট ওনার চাই, আর সেই সিট ছলে বলে কৌশলে আজকে ওই শাহজাহান মোল্লা না হলে ওখানে সিট উনি জিততে পারবেন না, তাই ওনার হয়ে সাফাই গাইছেন। তরুণ হালদার, আপনি রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে যখন কথা বলছেন তখন আপনি সন্দেশখালির ঘটনা দেখে এসেছেন, আপনি রাষ্ট্রপতির সাথে কথা বলে রিপোর্টও জমা দিয়ে এসেছেন। ম্যাডাম প্রেসিডেন্ট কি বললেন এবং যে রিপোর্ট আপনি সন্দেশখালি নিয়ে ভারতের রাষ্ট্রপতিকে জমা দিলেন সেইটা যদি একটু বলেন। নমস্কার, রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের নমস্কার জানাচ্ছি। কালকে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতির ঘটনা নিজের চোখে দেখে আসলাম, বাংলার সেই সন্দেশখালীর 2019 সালের 8ই জুলাইয়ের শাহজাহানের বাহিনীর সেই মার্ডারের ঘটনা, সেখানেও আমি গিয়েছিলাম তদন্ত করতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরেই। সেখানে যখন সেই ঘটনা তদন্ত করতে গিয়ে দেখলাম এফআইআরের মূল অভিযুক্ত শাহজাহান শেখের নাম বাদ, তখনই আমি আঁতকে উঠেছিলাম। আমি ভেবেছিলাম 1 নম্বর আসামির নামটা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, কি করে আপনারা বাদ দিলেন, কোন আইনে বাদ দিলেন আমাকে দেখান। ওরা কিন্তু কোনো জবাব দিতে পারেনি, ওরা বলল আমরা ইনকোয়ারিতে কিছু পাইনি। তখনই আমি ভেবেছিলাম সন্দেশখালীর, এবং ওটা উচ্চস্তরীয় স্তরে সিআইডির রিকমেন্ডেশন ছিল ওখানে, এবং সিআইডির দ্বারাই ওই কেসটা পরবর্তীকালে তদন্ত হয়েছিল কমিশনের নির্দেশে, এবং সিআইডি রিপোর্টে ওকে ক্লিন চিট দেওয়া হয়েছিল। আমি তখনই ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন অধিকারে আপনারা এফআইআরে নাম্বার 1 নাম থেকে, যে বাল বাচ্চা জানে যে কোন লোককে খুন করেছে এবং তার একটা বডি আপনারা এখনও পর্যন্ত বার করতে পারলেন না, তবুও মেইন আসামির নামটাই বাদ দিয়ে দিলেন। তখনই আমি ভেবেছিলাম যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। আজকে সেই বাংলায় বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদছে, 2019 সালে সেই সময় থেকে তুষের আগুনের মতো ধিকি ধিকি করে মানুষের মধ্যে যে যন্ত্রণা ক্ষোভ তৈরি হয়েছিল তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সেদিনই আমি আঁতকে উঠেছিলাম যে শাহজাহান মোল্লার মতো কুখ্যাত বিশ্বাসঘাতককে যখন শাসক দলের নেতা বানিয়ে ওখানে অপারেশন চালাচ্ছে, এখানকার মানুষের দুর্দশা কী হবে। বারে বারে আমি চেষ্টা করেছিলাম, আমি জানাতে চেয়েছিলাম যে এখানে বহুত গলত হচ্ছে, গলত কাজ হচ্ছে। শুনতে পাচ্ছিলাম অনেকে ফিসফিস করে বলছিলেন আমার কাছে এসে যে সন্দেশখালীতে কিন্তু তপশিলীদের জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী অরুণবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন অন্য কথা। উনি বলছেন যে আসলে বিজেপি, আসলে আরএসএস এই জাতপাতের একটা রাজনীতি এখানে নিয়ে আসছে এবং তপশিলীরা ওখানে ভালো আছে, তপশিলীদের সাথে আসলে সংখ্যালঘুদের লড়াইটা লাগিয়ে দিচ্ছে, আদিবাসীদের সাথে সংখ্যালঘুদের লড়াই লাগিয়ে দিচ্ছে আসলে আরএসএস বিজেপি, ওখানে সব শান্তিপূর্ণ আছে। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে বলতে বলতে উনি আজকে কোথায় পৌঁছে গেছেন আমরা ভাবতেও পারি না। উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার মা বোনের নিরাপত্তা আশা করে। ওনার সেই লড়াই আমরা দেখেছিলাম, যখন চটি পায়ে পড়ে গিয়ে চলে যেতেন, মানুষের অত্যাচারের পাশে দাঁড়াতেন, সেই লড়াই সেদিন কিন্তু আমরাও পাশে ছিলাম। কিন্তু পরবর্তীকালে তিলে তিলে ওনার পরিবর্তন বাংলার মানুষ দেখেছেন। ওনার যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চাই, ওই এরিয়ার সিট ওনার চাই, আর সেই সিট ছলে বলে কৌশলে আজকে ওই শাহজাহান মোল্লা না হলে ওখানে সিট উনি জিততে পারবেন না, তাই ওনার হয়ে সাফাই গাইছেন। যে শাহজাহান মোল্লার বিরুদ্ধে এনআইএর তদন্তের দাবি করছি, রোহিঙ্গাদের বসিয়ে ওখানে টর্চার করানো হচ্ছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন, গ্যাং স্টার তৈরি করেছেন ওখানে। আজকে সেই সন্দেশখালীকে মনে হয় যেন ওটা পশ্চিমবাংলা থেকে আলাদা হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলার রাজ্যের মধ্যে আছে বলে মনে হয় না। নিজস্ব একটা পরিকাঠামো দিয়ে 2019 সালে যে একটা বিশাল সাম্রাজ্য উনি তৈরি করেছেন, ওখানে বসে সেই সাম্রাজ্যতে যখন ইডি ধাক্কা দিল, তারপর থেকেই খেলাটা ঘুরতে শুরু হলো। কিন্তু মাননীয় রাষ্ট্রপতির কাছে আপনি কি চেয়েলেন আজকে, কি দাবি করে এলেন আজকে? আমি আসছি সেই প্রসঙ্গে। যখন কালকে আমাদেরকে ওখানে ঢুকতে বিভিন্নভাবে রাজ্য সরকার বাধা তৈরি করছিলেন, তখন আমরা আমাদের নিজস্ব চেষ্টায়, যেটা রাজ্য সরকারের প্রোটোকলের মধ্যে পড়ে, একটা কনস্টিটিউশনাল বডি, তাদের যদি সেখানে যায় তাদেরকে ইনকোয়ারি করার ক্ষমতা আছে, মহামহিম রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানে দিয়েছেন। তিনি সেই জায়গাটা বারবার তাদের প্রশাসনকে দিয়ে রোখানোর চেষ্টা করেছেন এবং পরবর্তীকালে সফল হতে পারলেন না। আমার অদম্য চেষ্টায় এবং মানসিক জোরের কারণে অত্যন্ত রিস্ক নিয়ে আমি প্রত্যন্ত ছিলাম, আমার পূর্ণাঙ্গ কমিশন নিয়ে পৌঁছে গেলাম।
যখন মানুষের কাছে পৌঁছে ওদের বর্বরতার কাহিনী একের পর এক আমার কাছে শুনতে পাচ্ছি, তখন আমি শিহরিত উঠছি। আমি ভেবেছিলাম ওখানে পুলিশের আধিকারিকরা আছে, শুনতে পেলাম, থানায় পৌঁছে গেলাম। থানায় গিয়ে যখন গেলাম, ওখানের এডিজি র্যাঙ্কের অফিসার থাকা সত্ত্বেও আমাদেরকে বাইপাস করে তারা ওখান থেকে চলে গেলেন, আমাদের দিকে ফিরেও তাকালেন না, ন্যাশনাল কমিশনকে অবমাননা করলেন। এবং পরবর্তী তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এই কেস নিয়ে আমাকে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করতেই হবে। রাষ্ট্রপতি কি বললেন? যে মহামহিম, কারণ গোটা বাংলার মানুষ জানতে চাইছে রাষ্ট্রপতি কি বললেন। রাষ্ট্রপতি কি নিজে দায়িত্ব নেবেন? রাষ্ট্রপতি শাসন জারি হবে? রাষ্ট্রপতি ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবেন? মহামহিম রাষ্ট্রপতির কাছে সেটাই বলছি, আমি সেটাই বলছি, একটু ওয়েট করুন। আমরা পুরো কমিশন বসে রাতেই সিদ্ধান্ত নিলাম যে রাষ্ট্রপতির কাছে আমরা রিপোর্ট পাঠাবো। সমস্ত রিপোর্ট তৈরি হলো এবং সকাল 11টায় আমাদের খুব ভাগ্যশালী যে উনি তুরন্ত আমাদের টাইম দিয়ে দিলেন এবং 11টার সময় আমরা ওখানে পুরো কমিশন নিয়ে পৌঁছালাম এবং তার কাছে লিখিত রিপোর্ট পেশ করলাম। এবং সেই লিখিত রিপোর্টে ছত্রে ছত্রে বুঝিয়ে দিলাম যে বাংলার শাসন ব্যবস্থা, বাংলার এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজ, যেখানে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, সেই রাজ্যের মানুষদের যান মালের নিরাপত্তা উনি দিতে পারছেন না। এবং আইনে আছে, আর্টিকেল 330 আছে, 338 আছে, কোনো সরকার যদি এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের তাদের নিরাপত্তা না দিতে পারে না, স্পেশাল অ্যাক্টে তাদের বিরুদ্ধে মহামহিম রাষ্ট্রপতি শাসন দিতে পারেন, আইনে আছে। সে আইনের ধারা উল্লেখ করে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করে এসেছি। আপনি রাষ্ট্রপতি শাসনের দাবি করে এসেছেন? অত্যন্ত অরুণ বাবু শিডিউল কাস্ট কমিশনের অ্যাক্টিং চেয়ারম্যান, আপনি রাষ্ট্রপতি শাসনের দাবি করে এসেছেন? আমি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছি প্রেসিডেন্ট রুলসের জন্য এবং আইনের ধারা দিয়ে বুঝিয়ে দিয়েছি। আপনি বলছেন বাংলাতে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দ্বিতীয় বৃহত্তম রাজ্য, তপশিলি অধ্যুষিত সম্প্রদায়ের মানুষ ভালো নেই, নিরাপত্তা বিঘ্নিত, তাদের নিরাপত্তা বিঘ্নিত, এবং সেইটা রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী সেটা ব্যর্থ হয়েছে, সেটা প্রোটেক্ট করতে পারছেন না। একদম সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। ইলেকশনের পরে বাংলার 2021 সালের নির্বাচনের পর তপশিলীদের উপর অত্যাচার হয়েছিল। 2013টি কেস আমার কমিশনে জমা পড়েছিল। সেই কেসগুলো ওরা বিভিন্নভাবে বাইপাকস করে ওখান থেকে উড়িয়ে দিয়েছে। সেই কেসের কোনো বিচার হয়নি, কয়েকটি কেস ছাড়া। আজকে এইভাবে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজ্যে যদি তপশিলীদের আঘাত আনে, আইনে একদম ক্লিয়ার লেখা আছে আর্টিকেল 338-8-এ, এদের যদি সম্পত্তি নিরাপত্তা না দিতে না পারে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। রাষ্ট্রপতি শাসন 100% হতে পারে মহামহিম রাষ্ট্রপতির কাছে। অ্যাজ এ কমিশন দায়িত্ব হিসেবে আমি ওনার কাছে দিয়ে এসেছি। মানে আপনি বলছেন যে কোনো রাজ্যে যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষের ওপর ভয়ঙ্কর অত্যাচার নামে এবং সেইটা রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন যদি দেখভাল না করে, তবে ভারতের কনস্টিটিউশন এই দায়িত্ব দিয়েছে যে মাননীয় রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য বা 1 বছরের জন্য। একদম করতে পারে, 100% করতে পারে। অনেক তৃণমূল নেতা হয়তো হাসছেন, সত্যি কি এতটা প্রশাসন এবং ক্রিমিনাল এক হয়ে গিয়ে তপশিলীদের উপর অত্যাচার করছে। তৃণমূল নেতারা তো অনেকে হাসছেন, হয়তো দায়িত্ব নিয়ে বলছে, তৃণমূল নেতা হয়তো হাসছেন, হয়তো দায়িত্ব নিয়ে বলছে।